শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার একটি আলোচনা আছে, আজকে ট্রাইব্যুনাল থেকে বিষয়টি আবারও কথা বলা হয়েছে। কিন্তু আমি প্রথমেই যে খবরটি আসলে না বললেই নয়, যে সারা দেশেই এক ধরনের জল আবদ্ধ হয়ে আছে সারা দেশ। আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টায় ঢাকায় 82 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালের এই টানা ভারী বৃষ্টিতে আপনি জানেন যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় পানির নিচে এখনও অবস্থান করছে। সারা দেশের বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে আজকে পটুয়াখালীতে 132 মিলিমিটার। আজ সারাদিনই ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বা হওয়ার পূর্বাভাস রয়েছে। আরেকটি সুখবর আছে আবহাওয়া নিয়ে। আমি সুখবর বলবো না কি বলবো, এটি আবহাওয়ার খবর, আমার নিজের ব্যক্তিগত তথ্য নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন জুলাই মাসটি স্বভাবতই বর্ষাকাল হওয়ায় ঢাকা ও সারা দেশে আগামী আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের কিছু পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যার ঝুঁকির বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগাম সতর্কতা জারি করেছে। আগামীকাল থেকে হয়তো একটু কমবে, আমরা জানি না সত্যি সত্যি কমবে কি না। দেখা যায় আবহাওয়া অফিস বলে কমবে, আবার বেড়ে যায়। আবহাওয়া যদি বাড়ে তখন কমে যায়, উল্টা হয় আর কি। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। জল আবদ্ধ বা জলাবদ্ধ এই বিষয়টি সবসময় আমরা দেখি, মানে অতিবৃষ্টি ভারী বৃষ্টি যেমন আছে, তেমনি মানব সৃষ্টি কিছু বিষয় আছে, সেই কারণেও অনেক সময় জলাবদ্ধ হয়। আপনার কাছে কি মনে হয় এই জায়গাগুলো কি আসলে অ্যাড্রেস করার? আপনি সঠিক জায়গায় ধরেছেন। তো শুরুতে একটু আবহাওয়া বিভাগের কথা একটু না বললেই নয়। একটা সময় পর্যন্ত আবহাওয়া বিভাগ বা অধিদপ্তরের বার্তার সাথে আমাদের একটু অভিজ্ঞতাটা খারাপ ছিল, যে তারা যেটা বলে এটার বিপরীতটা হয়। কিন্তু গত মাস কয়েক ধরে একটু উন্নতি কিন্তু আমরা খেয়াল করছি। এই যে গত 2-3 দিন যে বৃষ্টি হচ্ছে, এটার একটা আভাস তাদের ছিল এরকম। আপনি প্রশংসা করলে দেখা যাবে আবার উল্টা হওয়া শুরু করছে। কামনা করে যেন আবার উল্টা না হয়। তো সমস্যা কিন্তু আমাদের বৃষ্টি সমস্যা না, এই মৌসুমে বৃষ্টি হবে সেটাই প্রত্যাশিত। আপনাদের পারিপার্শ্বিকতা বলেন, বিশেষ করে আমাদের কৃষি, এসব সেক্টরে বৃষ্টির একটা প্রস্তুতিও থাকে। তো সমস্যা দেখা দিয়েছে কিন্তু বৃষ্টিটা আবদ্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া, পানিটা গোলমালটা ওখানে আজকে বেশি আলোচিত কেন? এটাই বাস্তবতা, যেহেতু আজকে ঢাকা শহরও বেশি আক্রান্ত। এই বছরের বা গত কয়েক বছরের মধ্যে সম্ভবত আজকে একটা অন্যরকম দিন, যে জলাবদ্ধতার কষ্ট। চট্টগ্রামে কিন্তু গত 4-5 দিন ধরে চলছে একটু একটু করে, ওইভাবে ফোকাস হয়নি। আবার আরেকটা অংশের খবর বা তথ্য আমাদের কাছে ঠিক ওভাবে আসছে না। চট্টগ্রাম বা আশপাশের যে পার্বত্য জেলাগুলোতে সম্ভবত 6-7টা উপজেলা সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে বিজিবিও নেমে পড়েছে। গতকাল থেকে না, বিজিবি কয়েকদিন ধরে কাজ করছে। গতকাল থেকে তারা সিরিয়াসলি কাজ করছে, যেখানে তারা সীমান্ত পাহারা দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশের এমনই বাস্তবতা, তাদেরকে কিন্তু এখন পাহাড় ধস, বন্যা এসব সামলাতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক অবদান রাখছে তারা। আবার পাহাড় ধসের একটা আভাসও কিন্তু ছিল গত কয়েকদিন থেকে, কিন্তু বাস্তবতাটা দেখেন এত নিষ্ঠুর, বা ক্ষেত্র বিশেষে এটা অগ্রাহ্য করার মতো একটা প্রবণতা। মাইকিং করছে যে ঝুঁকিপূর্ণ, পরিস্থিতি খারাপ হতে পারে, তারপরে সরানো যায় না, জোর জবরদস্তি করতে হয় সরাতে গিয়ে। কারণ ওখানে বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই বন্যা বলেন, বৃষ্টি বলেন, এটা শুধু প্রাকৃতিক বিষয় নয়, এটার সাথে বোধহয় একটা অর্থনীতিও আছে। বিশেষ করে পাহাড় প্রশ্নে, পাহাড় দখলে রাখা, মাঝে মধ্যে মৃত্যুর শিকার হওয়া, তারপরও হাল ছাড়ে না। কিন্তু পাহাড় কাটছেন তো, পাহাড় কাটছেও, দখলেও নিচ্ছে, কাটছেও, মাটি বিক্রি করছে। তো এই এক নিষ্ঠুর অর্থনীতি আছে ওখানে। আবার চট্টগ্রামে যখন কিছুদিন আগে এরকম অবস্থাই হলো, পুরো শহর ডুবে গেল, চট্টগ্রামে বৃষ্টি আবার একটা ভালো রাজনীতি আছে, স্থানীয় সরকারে এটা খুব কাজে দেয়। বিশেষ করে মেয়র যিনি হন বা হবেন, তিনি এটাকে তার মতো করে ব্যবহার করেন। এবং চট্টগ্রামের মানুষ এতই আক্রান্ত পানিতে, যিনি পানি বিষয়ে বেশি মনোমুগ্ধকর প্রতিশ্রুতি দিতে পারেন, পরিস্থিতি তার অবস্থা ভালো হয়। মোটামুটি কয়েক যুগ ধরে এটা চলছে। কিন্তু এই কিছুদিন আগে যখন গোটা শহর ডুবে গেল, আমাদের সরকারের দিক থেকে সেটা অস্বীকার করার শুরু হলো, যে না, এই ছবিগুলো নাকি এআই দিয়ে তোলা ছবি,
এগুলো কিন্তু মানুষকে কষ্ট দেয়। যারা ভোগে, ভুক্তভোগী যারা, তাদের কিন্তু কলিজা ছিঁড়ে যায় এই ধরনের বয়ানে। তো আজও চট্টগ্রামে খুব বাজে অবস্থা, আজকে ঢাকায় বেশি বাজে অবস্থা হওয়াতে আমরা বোধহয় একটু বেশি অ্যাটেনশন দিচ্ছি। তো এখানে আমাদেরকে কী ইঙ্গিত করে? আমরা চট করে বৃষ্টির ওপর দোষ দিয়ে দেয় যে বৃষ্টি বেশি হয়েছে, এটা মুখস্থ দোষ দেওয়া যায়। বৃষ্টিরে দোষ দিলে সে কোনো প্রতিবাদে করে না, কিন্তু দোষারোপের জায়গাটা কোন জায়গায়? ওই পানিটা সরতে পারছে না গোটা ঢাকা শহরে। এখানে নানান দিক আছে। একটা হচ্ছে ঢাকায় 57-58টা স্পষ্ট বড় বড় খাল নাই হয়ে গেছে, খুঁজেও পাওয়া যায় না কোথাও। না মোস্তফা কামাল ভাই, খালে যে পানি যাবে সেই পানিটা কিভাবে যাবে? আপনি যে মুখগুলো যে দেখেন, আমি দেখছি যে রাস্তায় সব মুখগুলোও নেই, পলিথিনে বন্ধ হয়ে গেছে। মুখও নাই, খালও নাই। অনেক খাল কিন্তু নাই হয়ে গেছে। এখন যদি আপনি এই প্রজন্মের বা আমাদের চেয়ে 2-4 বছরের ছোট তাদেরকে যদি বলেন যে কারওয়ান খাল কোথায় ছিল, বলতে পারবে না। এটা এই এলাকাতে ছিল, নদীর মতো। যদি বলা হয় যে বালু নদী কোথায় ছিল, বলতে পারবে না। এটা এখান থেকে মাইল কয়েক দূরে, অর্থাৎ বিটিভির কর্নারে যে একটা এখন খালের মতো দেখা যায়, এটার নাম ছিল বালু নদী। এরকম যদি বলা হয় যে দুলাই খাল কোথায় ছিল, বলতে পারবে না, ওইটাই কিন্তু ধোলাই খাল। এরকম একটা অবস্থার মধ্যে তারপরও যে কয়েকটা খাল ছিল এই ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে, এমন অবস্থা করা হয়েছে যে ওখানে যে খাল ছিল, আপনি সাক্ষী সাবত জোগাড় করাও বড় কঠিন। ওখানে বিশাল অট্টালিকা উঠে গেছে। তো যারা এই দখলবাজিটা করে, খাল দখলও একটা অর্থনীতি, একটা ব্যবসা বা একটা দুর্বৃত্তায়ন যেটাই বলেন, তারা কিন্তু খুব বুঝে শুনে এটা করে, খুব বুঝে শুনে করে, যে করে ফেললে কোনো প্রতিকার মিলবে না বা এটা সরাতে আর পারবে না। এর মধ্য দিয়ে সরকারের দিক থেকে বিভিন্ন সরকার, এই সরকার আজও করেছে, বৈঠকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দলীয় ফোরামে গত রাত বিএনপির সর্বোচ্চ যে তাদের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে যে বৃষ্টির পানি কিভাবে সরানো যাবে, অথবা ঢাকা শহরকে কিভাবে আবর্জনা মুক্ত করা যাবে। অর্থাৎ গুরুত্ব দেওয়ার প্রশ্ন কিন্তু কম দেয়া হচ্ছে না। তো আপনার যখন ভাণ্ডই নাই, ভাণ্ডই খেয়ে ফেলেছে, তো ওখানে কতটুকু গুরুত্ব দিয়ে কতটুকু উদ্ধার করা যাবে, এটা কিন্তু খুব ভাবনার বিষয়। তার উপর বন্যা, এটার সাথে আমরা মুখস্থ, বন্যার মৌসুম। তো বন্যায় ওখানে নানান দিক আছে। হাওর অঞ্চলে যে বন্যা হয়, এটাকে মোটেই প্রাকৃতিক বন্যা বলা যায় না। হাওরে অট্টালিকা বানিয়ে, হাওরে বিশাল রাস্তা বানিয়ে হাওরের সর্বনাশ পুরোটা করে দেয়া হয়েছে। ওই সর্বনাশ কিন্তু সারা দেশ এখন ভোগে। আপনি কিশোরগঞ্জ অঞ্চলে বা ওই অঞ্চলে যে কয়েকটা হাওরে বিশাল বিশাল রাস্তা তৈরি করা হয়েছে, বাহবা দেওয়া হয়েছে, ওগুলোর জের কিন্তু এখন সারা দেশ সইছে। মৌসুমের বাইরেও ওখানে বন্যা হয়, আগাম বন্যা হয়, কিন্তু বলার কিছু নাই। আপনি সৌন্দর্যের দিকে তাকাতে হয়, হাওর দেখতে হয়, জ্যোৎস্নারাত দেখতে হয়। এক নিষ্ঠুর অবস্থায় আমাদেরকে ফেলা হয়েছে। তারপরে হচ্ছে প্রতিবেশী দেশের প্রাসঙ্গিকতা। তো নদীগুলো তো এখন আর এক দেশীয় নদী নয়, ম্যাক্সিমাম নদী কিন্তু অভিন্ন। 54টা নদী, 54-55টার মতো। দু একটার সাথে বোধহয় আশপাশে আরও দু একটা রাষ্ট্র প্রাসঙ্গিক আছে। তো ওই জায়গায় আমাদের মধ্যে বেশি আলোচিত তিস্তা। একদিকে তিস্তার আলোচনা, তিস্তা এখন আর শুধু নদীও না, তিস্তা একটা পরিকল্পনা, তো আবার পরিকল্পনাও না, মহাপরিকল্পনা। ওখানে আবার শুধু ভারত প্রাসঙ্গিক না, ওখানে আবার চীনও প্রাসঙ্গিক। অর্থাৎ তিস্তা এখন যত না নদী, তার চেয়ে বেশি কূটনীতির আইটেম, রাজনীতির আইটেম। তার উপর আবার এসেছে পদ্মা ব্যারেজের প্রশ্ন। প্রত্যেকটাই প্রয়োজনীয়, অপ্রয়োজনে নয়। আমাদের পানির বিষয় হয়, পানি মোকাবেলা করার বিষয় না। পানি সংরক্ষণের একটা পদ্ধতি আছে, আমরা সেটাকে এমফেসাইজ দিচ্ছি মাঝে মধ্যে, কিন্তু সেটা নিয়ে একটু দূর এগোতে না এগোতেই আমরা আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছি, ওই বিষয়টা তামাদি হয়ে যায়। আমি ধারণা করি আজ আমরা যে আলোচনা করছি, ঢাকার এই পানি যদি দিন দুয়েকের মধ্যে পরিষ্কার হয়ে যায়, আমরা আর এই নিয়ে থাকবো না। কিন্তু এই নিয়ে তো থাকার বিষয় আছে। আমরা হামে ভুগছি। এই পানি কিন্তু ডেঙ্গুর বংশ বিস্তারের একটা উৎকৃষ্ট ভূমি। একদম আপনি যাকে বলবেন যে হ্যাচারি বলতে পারেন, যে উৎপাদনের প্রশ্নে হ্যাচারির মতো। আমাদের এখন পর্যন্ত ওইদিকে কিন্তু খুব একটা অ্যাটেনশন নেই। পানি যেখানে যেখানেই থাকবে ওখানেই একটা শঙ্কা, এই সংখ্যাটা থেকে যায়, এটা প্রাকৃতিক বিষয়। তো এগুলো নিয়ে সরকার যেহেতু অ্যাটেনশন দিয়েছে, আমরা আশা করব অ্যাটেনশনটা শুধু টিভি সংবাদ বা গণমাধ্যমের সংবাদ হওয়ার জন্য যেন না হয়, কার্যকরভাবে যেন এটা একটু সিরিয়াসলি নেওয়া হয়।